লর্ড অফ দ্য রিংস এই কাহিনীর শুরুতে দেখানো হয় যে 19টি রিংস অর্থাৎ আংটি তৈরি করা হয়। এই সবকটিই ছিল শক্তির আংটি, আর এই 19টি রিংসের মধ্যে 3টি রিংস এলভসদের দেওয়া হয়। এই জাতির মানুষ বুদ্ধিমান, সৎ ও শান্তিকামী প্রকৃতির হয়। 7টি রিংস দেওয়া হয় ডুয়ার্ভসদের, যারা পাহাড়ি এলাকায় বাস করে এবং কারুকার্যে খুব পারদর্শী হয়। আর 9টি রিংস দেওয়া হয় মানব জাতিকে, যাদের মধ্যে শক্তির আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি থাকে। এই রিংসগুলো অত্যন্ত শক্তিশালী ছিল এবং যে জাতির মানুষের কাছে তাদের রিংস থাকবে তারা নিজেদের জাতির ওপর রাজত্ব করবে। কিন্তু প্রতারণা করে আরও একটি আংটি তৈরি করা হয়েছিল এবং এই আংটি তৈরি করেছিল ডার্ক লর্ড এবং অশুভ শক্তির অধিপতি সাউরন। আর এই আংটির মধ্যে সে তার নিষ্ঠুরতা, দুষ্টতা এবং সব জাতির ওপর রাজত্ব করার নিজের আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলে। প্রকৃতপক্ষে সাউরন এমন একটি আংটি তৈরি করে যা সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবার উপর রাজত্ব করতে পারে। আংটি তৈরি হওয়ার পর সাউরন একে একে সবাইকে নিজের গোলাম বানানো শুরু করে দেয়। কিন্তু মানুষ এবং এলভসদের শেষ সেনাবাহিনী মিলে সাউরনের বিরুদ্ধে লড়াই করে এবং তারা জোটবদ্ধ হয়। আর যখন সাউরন নিজে লড়াইয়ের ময়দানে চলে আসে, তখন খেলার পাশা পুরোপুরি উল্টে যায়। এই লড়াইয়ের মাঝেই সাউরন মানুষের রাজাকেও মেরে ফেলে এবং তখন তার ছেলে ইসিলদুর সেখানে পৌঁছায়। সে তার বাবার তলোয়ার তোলে। তখনই সাউরন তার বাবার তলোয়ারের ওপর পা দেয় এবং তা ভেঙে যায়। এরপর সাউরন নিজের হাত রাজার ছেলের দিকে বাড়ায় এবং তখনই সে তার বাবার ভাঙা তলোয়ার দিয়ে সাউরনের সেই আঙ্গুলটি কেটে দেয় যেটিতে সে আংটিটি পরেছিল। আর সেই আংটি তার শরীর থেকে আলাদা হওয়ার সাথে সাথে সাউরন ও তার পুরো সেনাবাহিনী ছাই হয়ে উড়ে যায়। আর এই উপায়ে সাউরন হেরে যায় এবং আংটি এখন রাজার ছেলে ইসিলডুরের কাছে চলে আসে। এই আংটির সবচেয়ে বিশেষ বিষয় হল যে যার কাছেই এটি থাকে সে এর মোহের ফাঁদ থেকে বাঁচতে পারে না। সেটিকে কোনো মূল্যেই ছাড়তে চায় না, যেন সে পুরোপুরি এই আংটির বশে চলে গেছে। আর এখন যখন আংটি রাজার ছেলের কাছে আছে, তখন তার কাছে সুযোগ ছিল যে সে এটিকে ধ্বংস করে দুষ্টতাকে চিরতরে শেষ করে দিতে পারত, কিন্তু সেও এর মোহ থেকে বাঁচতে পারে না। সে এটিকে নিজের কাছে রেখে দেয় এবং একবার যখন সে তার সেনাবাহিনীর একটি ছোট দলের সাথে কোথাও যাচ্ছিল, তখনই তার ওপর সাউরনের কিছু বেঁচে থাকা অনুচরেরা আক্রমণ করে দেয়। রাজার ছেলে ইসিলদুর সেই আংটিটি নিজের আঙ্গুলে পরে নেয় এবং যার ফলে সে অদৃশ্য হয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটি জলাশয়ে ঝাঁপ দেয়। কিন্তু এই আংটি রাজার ছেলেকে ধোঁকা দেয় এবং সেটি তার আঙ্গুল থেকে খুলে পড়ে যায়। আর যেমনই হাত থেকে খুলে যায়, সে তখনই সবার সামনে দৃশ্যমান হয়ে যায় এবং উপর থেকে সাউরনের অনুচরেরা তার উপর তীর চালায়, যার ফলে তার মৃত্যু হয় এবং আংটি সেই জলাশয়ের মধ্যেই কোথাও হারিয়ে যায়। আর পরবর্তী 2500 বছর পর্যন্ত সেই আংটি ওই জলাশয়ের মধ্যেই পড়ে থাকে। আর 2500 বছর পর সেই আংটি আরও একবার নিজের নতুন শিকার বেছে নেয় এবং আংটি চলে যায় গোলমের কাছে। গোলমের ওপর সেই আংটির নেশা চেপে বসে, সে এর বশীভূত হয়ে যায় এবং সে এটিকে পাহাড়ের এক গভীর গুহায় নিয়ে যায়। আর এই আংটি গোলমকে এক দীর্ঘ জীবন দান করে এবং পরবর্তী 500 বছর পর্যন্ত আংটি গোলমের কাছেই থাকে। কিন্তু একদিন সেই আংটি গোলমকে ছেড়ে চলে যায়, অন্য পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং সেটি এমন এক প্রাণীর হাতে লাগে যার ব্যাপারে স্বয়ং আংটিও কখনো ভাবেনি। সেটি খুঁজে পায় হবিটদের, যার নাম ছিল বিলবো ব্যাগিন্স এবং সে শায়ার নামক শহরের বাসিন্দা ছিল। হবিটরা মূলত এমন এক প্রজাতি যারা ডুয়ার্সদের থেকে একটু লম্বা এবং সাধারণ মানুষদের থেকে আকারে কিছুটা ছোট হয়। এরা খুব শান্ত প্রকৃতির হয়। এদের জীবনে শুধু একটাই চাওয়া থাকে এবং তা হলো সুখে থাকা। এরা খাওয়া দাওয়া, নাচ গান আর আনন্দ ফুর্তি করে কাটায় এবং এদের শহর শায়ার খুবই একটি সুখী ও সমৃদ্ধ শহর ছিল। আর এখন বিলবো ব্যাগিন্স আংটিটি নিজের সাথে নিজের শহর শায়ারে নিয়ে আসে। বিলবো ব্যাগিন্সের একজন বন্ধু ছিল যার নাম ছিল গ্যান্ডালফ দ্য গ্রেট। গ্যান্ডালফ একজন অত্যন্ত বড় ও শক্তিশালী জাদুকর ছিলেন, কিন্তু তিনি নিজের জাদু বা ক্ষমতার ব্যবহার কখনো কোনো ভুল কাজের জন্য করতেন না। তিনি সবসময় মানবজাতির কল্যাণে নিজের ক্ষমতা ব্যবহার করতেন। আর আজ বহু বছর পর তিনি নিজের বন্ধুর সাথে দেখা করতে তার শহর শায়ারে এসেছেন। আজ বিলবো ব্যাগিন্সের জন্মদিন ছিল এবং বিলবো ব্যাগিন্সের কাছে এই আংটিটি থাকার আজ বহু বছর কেটে গেছে। বিলবো ব্যাগিন্সের বয়স 111 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তাকে দেখে ততটা বৃদ্ধ মনে হতো না। আর এই যৌবনের শক্তি তাকে ওই আংটিটিই দিচ্ছিল। সে কোনো অবস্থাতেই আংটি থেকে আলাদা হতে চাইছিল না। কিন্তু এখন বিলবো ব্যাগিন্স শায়ার শহর ছেড়ে চলে যেতে চায়। আসলে সে একটি বই লিখছিল এবং সেই বইটিকে সম্পূর্ণ করার জন্যই সে এই শহর ছেড়ে চলে যেতে চাইছিল। কিন্তু গ্যান্ডালফ জানতে পেরে যান যে বিলবোর কাছে একটি আংটি আছে যা অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত শক্তিশালী।
তিনি বিলবোকে বলেন যেন সে সেই আংটিটি সেখানেই ছেড়ে দেয়, কিন্তু বিলবো ব্যাগিন্স সেটি ছাড়তে চাইছিল না। তবে অনেক বোঝানোর পর সে আংটিটি সেখানেই রেখে নিজের সফরে রওনা হয়ে যায়। এখন সেখানে ফ্রোডো ব্যাগিন্স আসে। ফ্রোডো আসলে বিলবোর এক আত্মীয় ছিল, যার বাবা মা মারা যাওয়ার পর বিলবোই তাকে বড় করে তুলেছিল, আর এই কারণেই বিলবোর পর তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী ছিল ফ্রোডো। ফ্রোডো গ্যান্ডালফকে জিজ্ঞেস করে যে বিলবো কোথায়। গ্যান্ডালফ বলেন যে সে চিরতরে চলে গেছে, সে এখন এলফদের কাছে থাকবে এবং নিজের বই সম্পূর্ণ করবে। ফ্রোডো সেখানে পড়ে থাকা আংটিটি তোলে এবং গ্যান্ডালফ তাকে বলেন যে এটি একটি আংটি যা অত্যন্ত শক্তিশালী এবং তোমাকে এর হেফাজত করতে হবে, কারণ সাউরন এটিকে হাসিল করতে চায়। ফ্রোডো বলে যে সাউরন তো মারা গেছে, আসলে এরা সাউরনের ব্যাপারে রূপকথার গল্পে শুনেছিল। গ্যান্ডালফ বলেন যে সাউরন মারা গিয়েছিল ঠিকই, কিন্তু তার আত্মা এখনও জীবিত আছে, তার প্রাণ এই আংটির মধ্যে বন্দী রয়েছে, আর এখন সাউরন জেগে উঠেছে, তার শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং পুরো পৃথিবীকে নিজের কবজায় নেওয়ার জন্য তার শুধু এই আংটিটির প্রয়োজন। আর তারা এটিকে খুঁজছে এবং এই আংটি নিজেও সাউরনের কাছে ফিরে যেতে চাইছে, কারণ এই দুটির উৎস একই। ফ্রোডো বলে যে আমরা এটিকে কোথাও লুকিয়ে রাখি, কারণ কেউ জানে না যে এটি এখানে আছে। গ্যান্ডালফ বলেন যে আফসোস যদি এটি সত্যি হতো। আসলে শত্রুপক্ষ ইতিমধ্যেই জেনে গেছে যে আংটি বিলবোর কাছে ছিল এবং সে শত্রুর হাতে ধরা পড়ে গিয়েছিল, আর এখন সাউরন জানে যে আংটি শায়ারে আছে এবং সেটি ব্যাগিন্স পরিবারের কাছে রয়েছে, আর তাই তোমাকে এই আংটি নিয়ে এখনই এখান থেকে চলে যেতে হবে। ফ্রোডো সেই আংটিটি গ্যান্ডালফকে দিতে চায়, কিন্তু গ্যান্ডালফ তা নিতে অস্বীকার করেন, কারণ গ্যান্ডালফ জানেন যে এই আংটির মোহ থেকে বাঁচা অসম্ভব এবং আংটি যদি গ্যান্ডালফের কাছে যায় তবে তার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে, আর যেহেতু এটি একটি অন্ধকারের আংটি তাই এর পরিণাম মারাত্মক হতে পারে। গ্যান্ডালফ ফ্রোডোকে বলেন যে তুমি এখনই এই মুহূর্তে শায়ার শহর থেকে চলে যাও এবং আমিও আমার দলের প্রধানের সাথে দেখা করতে যাচ্ছি। সে অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিশালীও, সে নিশ্চয়ই জানে যে এখন কি করা উচিত। তিনি ফ্রোডোকে বলেন যে শুধু দিনের বেলায় সফর করব এবং মূল রাস্তা থেকে দূরে থাকবে, আমি তোমাকে ব্রি নামক গ্রামে গিয়ে ধরব। তারা সেখান থেকে বের হতে যাবেন, তখনই তাদের মনে হয় যে জানলা থেকে তাদের কথাবার্তা কেউ শুনছে, আর যখন তারা জানলার কাছে যান তখন সেখানে আরও একজন হবিটকে দেখতে পান যার নাম ছিল স্যাম। সে ফ্রোডোর বন্ধু ছিল। গ্যান্ডালফ তাকে আদেশ দেন যে তুমি ফ্রোডোর সাথে যাবে এবং তাকে কখনো একা ছাড়বে না। আর এখন স্যাম এবং ফ্রোডো নিজেদের সফরে রওনা হয় এবং যখন স্যাম ও ফ্রোডো এগিয়ে যাচ্ছিল তখন তাদের সাথে আরও দুটি হবিটের দেখা হয় যাদের নাম মেরি এবং টিপিন। এই চারজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ব্রি গ্রামের দিকে যাবে, যেখানে তারা গ্যান্ডালফের দেখা পাবে। এরপর যখন ওরা পথে যাচ্ছিল তখনই একটি কালো ছায়া ঘোড়ায় চড়ে সেখানে আসে। এই চারজন হবিট একটি গাছের শিকড়ের নিচে লুকিয়ে পড়ে এবং সেই কালো ছায়ারূপী আরোহীর আভাস হয়ে যায় যে আংটি আশেপাশে কোথাও আছে। ফ্রোডো না চাইতেও আংটিটি পড়তে যাচ্ছিল এবং এমনটা এই কারণে হচ্ছিল কারণ আংটি নিজের মালিকের কাছে ফিরে যেতে চাইছিল। আর একবার যদি ফ্রোডো আংটি পরে নিত তবে সাউরনের সৈন্যদের জানা হয়ে যেত যে আংটি ঠিক কোথায় আছে এবং সেই আংটি ফ্রোডো থেকে ছিনিয়ে নিত। কিন্তু তখনই স্যাম তাকে আটকে দেয় এবং এই চারজন সেখান থেকে দৌড়াতে শুরু করে, আর সেই কালো ছায়া যে আসলে সাউরনের সৈন্য সে এদের পিছু নেওয়া শুরু করে। তারা কিছুটা দূরে নদীর কাছে একটি নৌকা দেখতে পায়। এই চারজন হবিট তাড়াতাড়ি নৌকায় চড়ে সেখান থেকে এগিয়ে যায় এবং সেই কালো ছায়া তাদের দিকে চেয়েই থেকে যায়, সে তাদের ধরতে পারে না। আর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে গ্যান্ডালফ তাদের দেখা করার জন্য ডেকেছিলেন। অন্যদিকে দেখানো হয় যে গ্যান্ডালফ যখন নিজের দলের প্রধানের সাথে দেখা করেন এবং তাকে সমস্ত কথা জানান তখন তাদের প্রধান বলে যে আমাদের সাউরনের সাথে হাত মিলিয়ে নেওয়া উচিত। আসলে সে ইতিমধ্যেই সাউরনের সাথে হাত মিলিয়ে ফেলেছিল। সে গ্যান্ডালফকে বলে যে আমরা সাউরনের সাথে লড়াই করতে পারবো না, আমাদের তার সাথ দিতে হবে। কিন্তু গ্যান্ডালফ তার সাথে দিতে অস্বীকার করেন এবং সে গ্যান্ডালফকে বন্দী বানিয়ে নেয়। এই কারণেই গ্যান্ডালফ সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারেন না। যখন এই চারজন হবিট সেখানে তার অপেক্ষা করছিল তখন সেখানে আরও একজন মানুষ ছিল যাকে সবাই স্ট্রাইডার নামে ডাকত। সে জঙ্গলে ঘুরে বেড়াত এবং তার সাথে কেউ কথা বলতো না। সেই চারজন হবিটকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। গ্যান্ডালফ ফ্রোডোকে বারণ করেছিলেন যে কাউকে যেন না বলে যে তার নাম ফ্রোডো ব্যাগিন্স, কারণ সাউরনের লোকেরা জানে যে বিলবোর কাছেই এই আংটি আছে। এই কারণে সে কাউকে নিজের আসল নাম বলেনি। কিন্তু চারজন হবিটের মধ্যে একজন বোকা ছিল। সে সেই বারের রেস্তোরাঁয় যেখানে তারা খাবার খাচ্ছিল সেখানে অন্য কাউকে বলে দেয় যে আমাদের সাথে একজন ব্যাগিন্স আছে। তখনই ফ্রোডো দৌড়ে তার দিকে যায় যাতে তাকে থামাতে পারে এবং তার পা পিছলে যায় ও সে পড়ে যায়। তার হাত থেকে আংটিটি ছিটকে গিয়ে শূন্যে উন্মুখ হয়ে ওড়ে এবং সে যখন সেটি ধরার চেষ্টা করে তখন আংটিটি সরাসরি তার আঙুলের মধ্যে ঢুকে যায়।
আর যেমনই আংটি তার আঙুলে প্রবেশ করে সে অদৃশ্য হয়ে যায়। এতে সাউরনের সৈন্যদের জানা হয়ে যায় যে আংটি কোথায় আছে এবং তারা সবাই সেই দিকেই রওনা হয় যেখানে এই 4 জন হবিট রয়েছে। এর পাশাপাশি ফ্রোডো অদৃশ্য অবস্থায় সাউরনের সেই চোখটিকে দেখতে পায় যা চারদিক থেকে আগুনের শিখা দিয়ে ঘেরা ছিল এবং সে বলে যে আমি জানি তুমি কোথায় আছো, এখানে শুধু মৃত্যুই আছে। এরপর ফ্রোডো আঙুল থেকে আংটিটি খুলে ফেলে এবং সে আবারও দৃশ্যমান হয়ে যায়। তখনই সেই স্ট্রাইডার নামের লোকটি তাকে ধরে একটি ঘরে নিয়ে যায় এবং সে বলে যে তুমি নিজের দিকে শত্রুদের মনোযোগ বড্ড বেশি আকর্ষণ করছো, তুমি এমনটা করতে পারো না, কারণ তোমার কাছে যা আছে তা অত্যন্ত বিশেষ এবং আমি জানি তোমার পেছনে কারা লেগে আছে। আর রাতে সে তাদের নিজেদের ঘরে না শুইয়ে অন্য এক রুমে নিয়ে যায়। তখনই রাতে দেখানো হয় যে সাউরনের সৈন্যরা তাদের নির্দিষ্ট ঘরে যায় কিন্তু সেখানে কাউকে পায় না। তবে ফ্রোডো এবং তার বন্ধুরা ওই সৈন্যদের জানলা দিয়ে দেখছিল। ফ্রোডো জিজ্ঞেস করে এরা কারা। সেই স্ট্রাইডার নামের লোকটি বলে যে এরা সাউরনের সৈন্য। সে ফ্রোডো ও তার বন্ধুদের বলে যে আমরা গ্যান্ডালফের জন্য আর বেশি অপেক্ষা করতে পারবো না, আমাদের এখান থেকে বের হতে হবে। আর সকাল হতেই এই 5 জন জঙ্গলের দিকে রওনা হয়ে যায়। তখনই গ্যান্ডালফের সেই বন্ধু যে এলফসদের রাজা তাদের 5 জনকে এলফসদের রাজ্য রিভেন্ডেলের দিকে যাওয়ার কথা বলে এবং 5 জনই রিভেন্ডেলের দিকে রওনা দেয়। 2 দিনের সফর পার করার পর তারা রাতে একটি পুরনো দুর্গে আশ্রয় নেয়। স্ট্রাইডার বলে যে আমি আশেপাশের এলাকায় একটু দেখে আসছি যে কেউ আমাদের পিছু নিচ্ছে কিনা, আর সেই যাওয়ার আগে সবাইকে আগুন জ্বালাতে বারণ করে যায়। কিন্তু ফ্রোডো যখন ঘুমিয়ে পড়ে তখন বাকি 3টি হবিট সেখানে আগুন জ্বালিয়ে খাবার রান্না করছিল। তখনই ফ্রোডো হন্তদন্ত হয়ে সেখানে আসে এবং বলে যে তোমাদের এখানে আগুন জ্বালানো উচিত হয়নি। আর ততক্ষণে সাউরনের সৈন্যরা সেই আলোর ছটা দেখে ফেলে এবং তারা তাদের দিকে এগোতে শুরু করে। ধীরে ধীরে তারা সেই দুর্গের চূড়ায় পৌঁছে যায় এবং সেখানে স্ট্রাইডার উপস্থিত ছিল না। তারা তাদের ওপর আক্রমণ করে দেয় এবং তারা যখন ফ্রোডোকে মারতে উদ্যত হয় তখনই ফ্রোডো সেই আংটিটি পরে নেয় এবং ফ্রোডো অদৃশ্য হয়ে যায়। কিন্তু সাউরনের প্রধান সৈন্য তাও তাকে দেখতে পাচ্ছিল, কারণ সে আত্মার জগতের অংশ ছিল এবং সে ফ্রোডোকে একটু বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত করে। তখনই সেখানে স্ট্রাইডার চলে আসে এবং সে মশাল ও তলোয়ার দিয়ে তাদের সবাইকে তাড়িয়ে দেয়। আর এখন ফ্রোডো মারাত্মক জখম এবং সে আবারও সাধারণ পৃথিবীতে ফিরে আসে। এরপর স্ট্রাইডার এবং বাকি 3টি হবিট তাকে চিকিৎসার জন্য নিয়ে রওনা হয়, কিন্তু যেখানে তাদের পৌঁছাতে হবে তা এখান থেকে 6 দিনের দূরত্বে অবস্থিত। আর ফ্রোডোর অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল, তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। তখন বাকি হবিটরা স্ট্রাইডারকে জিজ্ঞেস করে যে তার কি হচ্ছে। স্ট্রাইডার বলে যে সে প্রেতাত্মাদের দুনিয়ায় চলে যাচ্ছে, কারণ সে সাউরনের সৈন্যে তলোয়ারের আঘাতে জখম হয়েছে, তাই সে তাদের দুনিয়ায় লীন হতে চলেছে। আর তখনই সেখানে একজন এলফ কন্যা আসে। সে স্ট্রাইডারকে চিনত কারণ সে স্ট্রাইডারকে ভালোবাসত। সে বলে যে গত 2 দিন ধরে আমি তোমাদের সবাইকে খুঁজছি, তোমাদের পেছনে 5 জন কালো অশ্বারোহী লেগে আছে, আর এখন আমাকে একাই ফ্রোডোকে নিয়ে আমার রাজ্য রিভেন্ডেলে যেতে হবে, যেখানে আমার বাবা নিজের জাদু ও চিকিৎসায় একে ঠিক করতে পারবেন। স্ট্রাইডার বলে যে 5 জন প্রেত আশেপাশে আছে, তোমাকে এখান থেকে দ্রুত যেতে হবে। সে বলে যে একবার আমি নদী পার করে ফেলি, তারপর ওই প্রেতরা আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আর এরপর সে ফ্রোডোকে ঘোড়ায় বসিয়ে সেখান থেকে দ্রুত বেগে বেরিয়ে যায় এবং তখনই সেই 5 জন প্রেত তার পিছু নেওয়া শুরু করে। কিন্তু কোনো রকমে সে নদী পার করে রিভেন্ডেলের সীমান্তে পৌঁছে যায় এবং যখন সেই 5 জন প্রেত নদী পার করার চেষ্টা করে তখন নদী থেকে এক বিশাল জলতরঙ্গের বন্যা আসে এবং 5 জনই জলের তোড়ে ভেসে দূরে চলে যায়। এরপর যখন তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয় তখন রিভেন্ডেলের রাজা এবং এলফসরা ফ্রোডোকে সুস্থ করে তোলেন। আর যখন ফ্রোডোর জ্ঞান ফেরে তখন তার সামনে গ্যান্ডালফ বসেছিলেন। ফ্রোডো গ্যান্ডালফকে বলে যে আপনি আমাদের সাথে দেখা করতে এলেন না, আমরা আপনার অপেক্ষা করছিলাম। আর এরপর গ্যান্ডালফ ফ্রোডোকে সমস্ত কাহিনী শোনান যে কিভাবে তাকে বন্দী করা হয়েছিল এবং কিভাবে সে সেখান থেকে মুক্ত হয়েছে। এখন যখন ফ্রোডো ও তার সব বন্ধুরা রিভেন্ডেলে পৌঁছে গেছে যেখানে এলফসরা থাকে, তো তাদের মনে হয় যে এখন তারা আংটিটি এখানে রেখে দিয়ে নিজেদের ঘরে ফিরে যেতে পারে। কিন্তু যখন গ্যান্ডালফ এলফসদের রাজার সাথে কথা বলেন তখন রাজা মানা করে দেন। সে বলে যে আমরা নিজেরা এই জায়গা ছেড়ে চলে যাচ্ছি, কারণ এটিও এখন আর নিরাপদ নয়। গ্যান্ডালফ বলেন যে আমাদের মানুষদের সাহায্য নেওয়া উচিত। এলফস রাজা বলেন যে মানুষ দুর্বল এবং বর্তমানে যে বিপদ এসেছে তার কারণও মানুষই। সে গ্যান্ডালফকে মনে করিয়ে দেয় যে 3000 বছর আগে আমি সেখানেই উপস্থিত ছিলাম যখন সাউরনের আঙুল কেটে এই আংটিটি সামনে এসেছিল। আমি ইসিলদুরকে মাউন্ট ডুমের সেই লাভার মুখের কাছে নিয়ে গিয়েছিলাম যেখানে আংটিটি তৈরি হয়েছিল, কারণ এটি কেবল সেখানেই ধ্বংস করা সম্ভব ছিল। আমি তাকে বলেছিলাম যে এই আংটিকে এই লাভার অগ্নিকুণ্ডে ফেলে দাও যাতে একে চিরতরে শেষ করা যায়,
কিন্তু সে আমার কথা শুনেনি। আর তারপর থেকে মানুষের রাজাদের গৌরব শেষ হয়ে গেছে এবং এখন মানুষ দুর্বল হয়ে পড়েছে। এরপর সেখানে একটি মহাসভা ডাকা হয়, যেখানে বিভিন্ন রাজ্য থেকে শক্তিশালী যোদ্ধারা আসে। আর এখানে এসে জানা যায় যে স্ট্রাইডারের আসল নাম হল আরাগর্ন এবং সেই মানুষের রাজ্যের সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী। তবে সেই রাজত্ব চায় না এবং সে সেই ইসিলডুরেরই বংশধর যে সাউরনের আঙুল কেটে আংটি হাসিল করেছিল। আর এখানে যখন সবাই নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে ঝগড়া করছিল যে এই আংটি মাউন্ট ডোমের গভীর পর্যন্ত কে নিয়ে যাবে, কারণ সেখানে বিপদ অত্যন্ত বেশি এবং এছাড়া তাদের একে অপরের ওপর ভরসাও ছিল না, তখনই ফ্রোডো বলে ওঠে যে আমি এই আংটি নিয়ে যাব। আর গ্যান্ডালফ তার 3 হবিট বন্ধু, এলফসদের রাজার ছেলে লেগোলাস, ডোয়ার্ফ গিমলি, স্ট্রাইডার এবং আরও একজন মানুষ বোরোমির, এরা সব মিলিয়ে মোট 9 জন সদস্যের একটি দল তৈরি হয়, যারা এই আংটিটিকে এখান থেকে আগে নিয়ে যাওয়ার পথে ফ্রোডোকে সাহায্য করার দায়িত্ব নেয়। অন্যদিকে সাউরনের এক বিশাল সেনাবাহিনী তৈরি হয়ে যায় এবং এই সেনা তৈরিতে সবচেয়ে বড় হাত ছিল তার, যে গ্যান্ডালফকে বন্দী করেছিল। আর সে জানতে পেরে যায় যে এরা বরফাবৃত পাহাড়ের ওপর দিয়ে হয়ে সেই আংটি ধ্বংস করার জন্য যাচ্ছে। সে জাদুর মাধ্যমে তাদের পথ অবরুদ্ধ করে দেয়, যার কারণে তারা সেই বরফে ঢাকা পাহাড় টপকে আগে বাড়তে পারে না। আর এখন তাদের কাছে একটাই রাস্তা বাকি ছিল, তা হল পাহাড়ের নিচ দিয়ে যাওয়া, অর্থাৎ মরিয়া সুড়ঙ্গ পথ দিয়ে, যেখানে ডোয়ার্ফরা বাস করত। কিন্তু গ্যান্ডালফ সেখান দিয়ে যেতে চাইছিলেন না, কারণ সেখানে ডোয়ার্ফদের ধ্বংসাবশেষের সাথে সাথে আরও এমন অনেক প্রাচীন জিনিস রয়েছে যা অত্যন্ত বিপজ্জনক এবং সেখান দিয়ে যাওয়া মৃত্যুর মুখোমুখি হওয়ার সমান হবে। এই কারণে গ্যান্ডালফ বলেন যে এই সিদ্ধান্ত আংটি বহনকারী নিজেই নেবে, আর ফ্রোডো সিদ্ধান্ত নেয় যে আমরা সুড়ঙ্গ পথ দিয়েই যাব, কারণ তাদের কাছে আর কোনো বিকল্প ছিল না। আর তারা সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করে। যখন তারা ভেতরে পৌঁছায় তখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল, কিন্তু গ্যান্ডালফ নিজের লাঠির ডগায় আলো জেলে সবাইকে পথ দেখান। আর যখন তারা সুড়ঙ্গের আরও গভীরে যায় তখন গ্যান্ডালফ পথ হারিয়ে ফেলেন। তখনই ফ্রোডোর নজরে একটি অদ্ভুত জীব পড়ে এবং সে গ্যান্ডালফের কাছে গিয়ে বলে যে কেউ আমাদের পিছু নিচ্ছে। গ্যান্ডালফ ফ্রোডোকে বলেন যে ও হলো গোলম, সে গত 3 দিন ধরে আমাদের পিছু নিয়েছে। গোলম সেই জীব যে সবার প্রথমে জলের নিচে আংটিটি পেয়েছিল এবং যার কাছে 2500 বছর ধরে এই আংটি ছিল এবং যাকে সাউরন বন্দী করে নির্যাতন করে জানতে পেরেছিল যে আংটি এখন ব্যাগিন্সের কাছে আছে। আর এখন সে এদের পিছনে লেগেছে আংটিটি ফেরত পাওয়ার জন্য। গ্যান্ডালফ বলেন যে তাকে ছেড়ে দেওয়া হোক, কারণ সে আসলে এই আংটির মোহ থেকে এখনো বের হতে পারেনি এবং তার জীবনের একটাই উদ্দেশ্য রয়েছে, তা হলো আংটিটি ফিরে পাওয়া, আর এই কারণেই সে এদের পিছু নিচ্ছিল। এরপর সবাই আগে বাড়ে এবং আগে যাওয়ার পর তারা ডোয়ার্ফদের এক প্রাচীন খুব সুন্দর শহরে পৌঁছায়। তাদের সাথে যে ডোয়ার্ফ ছিল অর্থাৎ গিমলি, এই শহরটি আসলে তার ভাইয়ের ছিল, কিন্তু এখন এটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ অর্কসরা অর্থাৎ সাউরনি সেনারা এখানে সবাইকে মেরে ফেলেছে, গিমলির ভাইকেও। আর যখন তারা গিমলির ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়েছিল তখনই একটি বিশাল গুহাদানব তাদের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু সবাই মিলে লড়াই করে তাকে মেরে ফেলে। কিন্তু তখনও বিপদ কাটেনি। তখনই হাজার হাজার অক্স তাদের ওপর আক্রমণ করে দেয় এবং তারা সবাই দৌড়াতে শুরু করে। তারা বেশি দূর যেতে পারে না এবং অক্সরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখনই এটি ভয়ঙ্কর গর্জন শোনা যায় এবং সব অক্স ভয় সেখান থেকে পালিয়ে যায়। আর এই গর্জনটি ছিল বালরগের, যা প্রাচীন পৃথিবীর এক নরকের শয়তান ছিল। গ্যান্ডালফ বলেন যে দৌড়াও, তলোয়ার এখানে কোনো কাজে আসবে না। আর সবাই ছুটতে শুরু করে। সেই প্রাচীন শয়তান তাদের মারার জন্য পিছু নেয় এবং তারা নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়ায়। তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে একটি পাথরের প্রাচীন সেতু ছিল। গ্যান্ডালফ সবাইকে বলেন যে এটি পার হয়ে আগে চলে যাও, আর যখন বাকিরা সেই সেতু পার করে ফেলে তখনই সেই দানব সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু গ্যান্ডালফ তার পথ আটকে দাঁড়ান এবং নিজের জাদুদণ্ড দিয়ে সেতুটি ভেঙে তাকে পাতালের গভীর খাদের মধ্যে ঠেলে দেন। কিন্তু পড়ে যাওয়ার শেষ মুহূর্তে সে নিজের চাবুক দিয়ে গ্যান্ডালফের পা পেঁচিয়ে ধরে এবং নিজের সাথে নিচে টেনে নেয়। এভাবে গ্যান্ডালফ খাদের অতল অন্ধকারে হারিয়ে যান। এরপর বাকি বেঁচে থাকা 8 জন সদস্য আগে বাড়ে এবং এলফসদের অন্য একটি বনে পৌঁছায়। কিন্তু এলফসরা ফ্রোডোকে ভেতরে আসতে দিতে চাইছিল না, কারণ তার কাছে অন্ধকারে সেই আংটি ছিল। কিন্তু যখন তাদের দলের একজন এলফসদের বোঝায় তখন তারা রাজি হয়। অন্যদিকে সারুমান, যে ডার্ক লর্ডের সাথে হাত মিলিয়েছে, সে এক নতুন সৈন্যদল তৈরি করেছে যাদের উড়ে খাই বলা হয়। এই সৈন্যরা দিনের আলোতেও লড়াই করতে পারত, যেখানে আগের অক্স সৈন্যরা কেবল রাতে লড়াই করতে অভ্যস্ত ছিল। এখন সারুমান নিজের সেই শক্তিশালী বাহিনীকে আংটি ছিনিয়ে নিতে এবং এদের সবাইকে মেরে ফেলার জন্য পাঠায়। এই দলটির সদস্যরা একটি রাত সেখানে কাটিয়ে নদীর পথ ধরে নৌকায় করে আগে বাড়ে।
কিন্তু তখনও গোলম তাদের পিছু নিচ্ছিল। তাদের ভয় ছিল যে গোলম যেন তাদের অবস্থান সাউরনের কাছে না বলে দেয়। নদীতে দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা এক জায়গায় বিশ্রামের জন্য থামে। আর যখন সবাই সেখানে বসেছিল তখন ফ্রোডো সেখান থেকে একটু একা আগে চলে যায়, কারণ সে আংটির প্রভাবে মানসিক অশান্তিতে ভুগছিল। তখনই তার পেছনে বড়মির গিয়ে পৌঁছায় এবং সে ফ্রোডোর থেকে সেই আংটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফ্রোডো তাকে সেটি দেয় না। আর যখন সে জোর করে আংটি কাটতে যায় তখন ফ্রোডো আংটিটি নিজের আঙুলে পরে নেয় এবং অদৃশ্য হয়ে যায়। আর যখনই ফ্রোডো আংটি পরে নেয় তখন সাউরন তার অবস্থান জেনে যায় এবং তার সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছে যায়। তখনই সেখানে আরাগন চলে আসে এবং সে ফ্রোডোকে দেখতে পায় ও বলে যে তুমি এখান থেকে পালাও, আর সে একা শত্রুদের মুখোমুখি হয়। তাদের এবং সাউরনের সেনাবাহিনীর মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। আর এই যুদ্ধে বড়মির, যে ফ্রোডোর থেকে আংটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, তার মৃত্যু হয়। কিন্তু মরার আগে সে সাউরনের এক বিশাল সৈন্যদলকে একাই খতম করে এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়। অন্যদিকে ফ্রোডোর চোখে জল ছিল। সে ভাবে যে আফসোস, এই আংটি যদি আমার কাছে না আসতো, আফসোস যদি এই সব না ঘটতো। তখনই তার মনে গ্যান্ডালফের কথা ভেসে ওঠে। আমাদের সবার জীবনেই এমন সময় আসে যা আমরা চাই না, কিন্তু সেই সময়টা আমাদের হাতে থাকে না। আমাদের হাতে শুধু এটাই থাকে যে যে সময়টা আমাদের দেওয়া হয়েছে তাকে আমরা কিভাবে ব্যবহার করব। আর এই কথা মনে পড়ার পর ফ্রোডোর মনের ভেতর এক নতুন আত্মবিশ্বাস জেগে ওঠে এবং সে নদীর তীরে রাখা নৌকায় চড়ে একাই আগের সফরে রওনা হয়। কিন্তু ততক্ষণে স্যাম সেখানে চলে আসে এবং ফ্রোডোর বারণ করা সত্ত্বেও সে তার সাথে আগের সফরে যাওয়ার জন্য জলের মধ্যে নেমে পড়ে, কারণ সে গ্যান্ডালফকে কথা দিয়েছিল যে সে ফ্রোডোর সাথ কখনো ছাড়বে না। ফ্রোডো ও স্যাম নিজেদের পরবর্তী সফরের দিকে এগিয়ে যায় এবং আরাগর্ন বাকিরা তাদের নিজেদের পথে যেতে দেয় এবং তারা নিজেরা মেরি ও পিপিনকে, অর্থাৎ বাকি দুটি হবিটকে বাঁচাতে রওনা হয়, কারণ সাউরনের সৈন্যরা তাদের বন্দী করে নিজেদের সাথে নিয়ে গিয়েছিল। এটি ছিল এই কাহিনীর ফার্স্ট পার্ট। এই কাহিনী অর্থাৎ এই চলচ্চিত্রটি মোট 4টি অস্কার পুরস্কার পেয়েছিল। এর সেকেন্ড পার্ট 2টি অস্কার পেয়েছিল এবং থার্ড পার্ট মোট 11টি অস্কার জিতেছিল। সব মিলিয়ে এই পুরো সিরিজটি মোট 17টি অস্কার পুরস্কার নিজের নামে করেছে। আশা করি এই কাহিনীটি আপনার অবশ্যই পছন্দ হয়েছে।